বাসাবাড়িতে আমরা যেসব কলাম দেখি সেসব কলামের হাইট নর্মালি অনেক ছোট হয়, ধরো 10 থেকে 12 ফিট হতে পারে সেটা। বাট ইন্ডাস্ট্রি লেভেলে যে কলামগুলো দেখি, ইন্ডাস্ট্রিয়াল বা যে কোনো আর্কিটেকচারাল পারপোজে, যে যেমন এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে একটা বিশাল সাইজের একটা কলাম, তো এই ধরনের কলামকে আমরা বলবো স্লেন্ডার কলাম। এখন কখন একটা কলাম স্লেন্ডার হবে, মানে ঠিক হাইট আর উইডথ এর ডাইমেনশনের রেশিও ঠিক কতটুকু বাড়লে সেটাকে স্লেন্ডার কলাম বলবো, বা কতটুকু হলে সেটা শর্ট কলাম, বাসাবাড়ির কলাম বলবো, তো এই বিষয়গুলো নিয়ে আজকে দেখবো। সো কলাম যখন এত বেশি টল হয়, তখন সেখানে হচ্ছে ল্যাটেরাল লোড বা বাকলিং এর একটা এফেক্ট চলে আসে। বাকলিং যদিও আমরা মেইনলি স্টিল কলামের জন্য কনসিডার করি, বাট কংক্রিটের কলামও যদি এত বড় হয় তাহলে হচ্ছে এটা বাকলিং সেখানে আসতে পারে। তো আমাদের সেই জন্য আর তখন নর্মাল যে কলামের এক্সিয়াল ক্যাপাসিটি বা নর্মাল যে মেথড এতদিন দেখে আসছি সেভাবে করলে হয় না। তো আমাদের নতুন কিছু মেথড ইউজ করা লাগে, যেমন আজকে যেটা দেখবো সেটার নাম হচ্ছে মোমেন্ট ম্যাগনিফায়ার মেথড। আমি একটু সামনে যাই। আচ্ছা, তো এখানে একটা সিলিন্ডার কলামের ডেফিনেশন দেওয়া আছে যে a slender column is defined as a column that has a significant reduction in its axial load capacity due to moments resulting from lateral deflections। মানে এটা যদি শর্ট কলাম হতো তাহলে এটার যে ক্যাপাসিটি থাকতো এটা হাইট অনেক বেড়ে যাওয়ার কারণে, আমি সেম রিইনফোর্সমেন্ট সেম ক্রস সেকশন দেওয়ার পরও এটা যদি অনেক লম্বা করে ফেলি বা টল করে ফেলি, তো সেক্ষেত্রে দেখা যায় কি এটার এন্ডে দুই পাশে দুইটা মোমেন্ট চলে আসবে। So এই মোমেন্টের জন্য এটার যে লোড ক্যাপাসিটি সেটা সিগনিফিকেন্টলি ডিক্রিজ হয়ে যায়। আচ্ছা, তারপর এখানে বলছে দ্য ক্রিটিক্যাল বাকলিং লোড ইজ অলসো নোন এজ ইউলার বা অয়লার বাকলিং লোড। এখানে একটা ক্রিটিক্যাল লোডের ইকুয়েশন দেওয়া আছে। তো ক্রিটিক্যাল বাকলিং লোড বোঝাচ্ছে হাইয়েস্ট লিমিট, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত গিয়ে ধরে নিচ্ছি সেটা হচ্ছে 500 কিপ। সো 500 কিপের পরে যদি আমরা আরো ইনক্রিজ করি লোডটাকে, অ্যাক্সিয়াল লোডকে, সেক্ষেত্রে হচ্ছে কলামের মধ্যে বাকলিং চলে আসবে, মানে বাকলিং না আসা সর্বোচ্চ লিমিটটাকে আর কি আমরা ক্রিটিক্যাল বাকলিং বলতে পারি। আচ্ছা, তারপর এখানে ইন্টারেকশন ডায়াগ্রাম দেওয়া আছে, এগুলো আমাদের আপাতত এক্সামের জন্য দরকার নাই। হ্যাঁ, ইন্টারেকশন ডায়াগ্রাম দরকার, মানে ওইটা আলাদা ম্যাথে, এই ম্যাথের জন্য দরকার নাই আর কি বলতেছি। তারপর এখানে ডিফ্লেক্টেড শেপ দেওয়া আছে। সো আমরা হচ্ছে দুই ধরনের ফ্রেম নিয়ে দেখবো, একটাকে আমরা বলি সোয়ে ফ্রেম, একটাকে বলি হচ্ছে নন সোয়ে ফ্রেম। মানে সোয়ে মানে কি, মানে জাস্ট সুইং বোঝাচ্ছে, মানে সুইং হয় এরকম। এই যে এখানে যেমন কি সুইং হচ্ছে, সাইড দিয়ে বেঁকে যাচ্ছে। সো আমাদের যে কোনো ল্যাটারাল লোড, যেমন অনেক হাই উইন্ড লোড অথবা আর্থকোয়েক লোড, ল্যাটারাল লোড থাকলে যদি আমরা সেটাকে ঠিক মতো ব্রেসিং না দিই, ব্রেসিং বলতে সেটা ল্যাটারাল লোড যে প্রতিরোধ করে এরকম, সেটা ডায়াগোনাল ব্রেসিং হতে পারে, কিংবা সেটা শিয়ার ওয়াল হতে পারে। শিয়ার ওয়াল নিয়ে দেখলাম তো একটা ভিডিও দিয়ে দিছে। তো এরকম কোনো ব্রেসিং বা শিয়ার ওয়াল বা যে কোনো ধরনের ব্যবস্থা না নিলে এটা ফ্রিলি সুইং করতে পারে। দ্যাট মিনস এখানে উপরে একটা হরিজন্টাল ডিফ্লেকশন চলে আসবে, এই যে এটা এরকম স্ট্রেট হওয়ার কথা ছিল, বাট এখানে একটা এই পরিমাণ ডিফ্লেকশন আসছে। এই ধরনের ফ্রেমকে আমরা বলবো কি, সোয়ে ফ্রেম। আর যদি আমরা আম, নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করি, তো সেক্ষেত্রে এটা হরিজন্টাল ডিফ্লেকশন হতে দেওয়া যাবে না, বা খুবই মিনিমাম একটা অ্যামাউন্টে হবে, সেক্ষেত্রে সেগুলোকে আমরা বলবো নন সোয়ে ফ্রেম। ওকে, এখানে অনেক মিস্ত্রি বিসি কার্ভ দেওয়া আছে, এগুলো আপাতত না বুঝলেও চলবে। আচ্ছা, মোমেন্ট ম্যাগনিফায়ার। তো মোমেন্ট ম্যাগনিফায়ার একটু বেসিকে যদি যাই, তো আমার একটা কলামে যেটা বলতেছিলাম যে যখন দুই পাশে দুইটা এন মোমেন্ট চলে আসবে, এখন এই মোমেন্টটা কিভাবে আসতে পারে একটু পরে দেখবো। মোমেন্ট আসলে লোডের ইসেন্ট্রিসিটির কারণে আসতে পারে, বা অন্য বিম থেকে আসতে পারে, বা যে কোনো কারণে আসতে পারে। আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য এন মোমেন্টস ইট ডিফ্লেক্টস অ্যামাউন্ট অফ ডেল্টা নট। অর্থাৎ এই দুইটা মোমেন্টের কারণে টপ আর বটমে এইটুকু পরিমাণ ডিফ্লেকশন হচ্ছে। দেন আমরা যখন এক্সিয়াল লোডটাও কনসিডার করতেছি পি, যেহেতু এটা একটা সিলিন্ডার কলাম বা অনেক টল কলাম, তো তার কারণে আমাদের আরো একটা এক্সট্রা ডিফ্লেকশন আসতেছে।
এটাকে আমরা নর্মালি বলি সেকেন্ড অর্ডার ডিফ্লেকশন, এখানে লেখা আছে। সো দুইটা ডিফ্লেকশন যদি টোটাল কনসিডার করি, ডেল্টা হচ্ছে টোটাল ডেল্টা নট প্লাস ডেল্টা এ। তো আমাদের এই যে এন মোমেন্ট দুইটা আসতেছে, আমরা একটা ফ্যাক্টর নিব, একটা ফ্যাক্টর ক্যালকুলেশন করব, একটা ডেল্টা এনএস নামে একটা ফ্যাক্টর ক্যালকুলেশন করব। এই ফ্যাক্টরটা ক্যালকুলেশন করে আমরা এটা মোমেন্ট গুলোকে মাল্টিপ্লাই করবো, মোমেন্ট যা আসছে সেটাকে ইনক্রিজ করে দিব, ইনক্রিজ করে সেই হায়ার যে মোমেন্ট, সেই হায়ার মোমেন্টের জন্য ডিজাইন করব। তাহলে আমরা এই যে ডিফ্লেকশন যেগুলো আসতেছে এগুলোকে প্রতিরোধ করতে পারবো। আহ এখানে কিছু কথাবার্তা আছে। আচ্ছা, এই যে এখানে মেইনলি যেটা কথা বলতেছিল ইকুইভ্যালেন্ট মোমেন্ট ফ্যাক্টর। সো কলামের একদম টপে যে মোমেন্টটা আসতেছে ধরে নিচ্ছি M2, এবং বটমে যে মোমেন্ট আসছে সেটা হচ্ছে M1। এই দুইটা যে ইকুয়াল হবে এমন কিন্তু কোনো কথা নাই, ইকুয়াল নাই হতে পারে। ইকুয়াল কেন হবে না? লোডটা উপরে এক জায়গায় ইসেন্ট্রিসিটি একরকম হতে পারে, নিচের ইসেন্ট্রিসিটি একরকম হতে পারে। সো লোড যদি সমান হয় তাও কি মোমেন্ট আলাদা আসবে। আচ্ছা, এখন দুইটা মোমেন্ট উপরে নিচে এভাবে ডিজাইন করা আমাদের জন্য সমস্যা। তো এই এই জন্য আমরা কি করি, একটা ফ্যাক্টর নেই, আমরা Cm into M2 দিয়ে এটাকে রিপ্লেস করে দিই, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট মোমেন্ট ফ্যাক্টর। আমরা এই ফ্যাক্টরটাকে উপরে নিচে দুই জায়গায় নিয়ে আসি, সেটা পরে নতুন মোমেন্ট, এই যে আগে এটা বড় ছিল, ছোট ছিল নিচেরটা, এখন এটা সমান হয়ে গেছে, যে উপরেও Cm m2, নিচে হচ্ছে Cm m2, এই দুটা দিয়ে রিপ্লেস করে নিচ্ছি। আচ্ছা, এখন আমাদের ডিফ্লেক্টেড শেপ দুই রকমের হতে পারে কলামের। একটা হচ্ছে ডাবল কার্ভেচার, মানে দুই দিকে কার্ভ হবে, এই যে এরকম একটা কার্ভ, আবার এরকম একটা কার্ভ। আবার আমাদের এখানে সিঙ্গেল কার্ভেচারও হতে পারে, একটাই মাত্র কার্ভ। আচ্ছা, তো সিলিন্ডার, একটা কলামকে কখন সিলিন্ডার বলবো যেটা এতক্ষণ ধরে বলতেছিলাম, তো সেটার একটা ফর্মুলা এখানে দেওয়া আছে। যদি সোয়ে ফ্রেম হয়, সোয়ে ফ্রেম কি জিনিস একটু আগে আলোচনা করলাম, সেক্ষেত্রে আমরা K/L/U/R < 22 হতে হবে, তাহলে আমরা সেন্ডার নেট ইফেক্টকে অ্যাভয়েড করতে পারবো। এর যদি নন সোয়ে ফ্রেম হয়, তাহলে এটা যদি এই লিমিটের মধ্যে থাকে, তাহলে আমরা সেটাকে শর্ট কলাম হিসেবে চিন্তা করতে পারবো। আর যদি এই লিমিট ক্রস করে যায়, তাহলে আমাদের সিলিন্ডার কলাম ধরে ডিজাইন করতে হবে। এখানে কে হচ্ছে আমাদের ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, যেটা আমরা বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা কেটাকে বের করব। সো কে বের করার চার্ট আছে, সেটা আমরা ম্যাথে দেখবো। আর হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, যেটা আমরা জানি, যেটা রেক্টেঙ্গুলার সেকশনের জন্য 0.3 × H। এইচ বলতে এখানে আমাদের কলামের ডিমেনশনটাকে বুঝাইছে, এখানে এটা হচ্ছে এইচ। তো এটা যদি স্কোয়ার কলাম না হয়, যদি রেক্টেঙ্গুলার কলাম হইতো, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আহ, দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে হচ্ছে যেটা লিস্ট, সেখানে হচ্ছে আমরা এইচটা ইউজ করতাম। বাট আমরা নর্মালি চেষ্টা করি স্কোয়ার কলাম ইউজ করতে। So আসলে এইচ সেমই। আর এটা যদি সার্কুলার হতো তাহলে হচ্ছে এটা 0.25। ওকে, তারপর আসতেছে কলাম রিজিডিটি। সো কলামের ক্রিটিক্যাল লোডের জন্য আমরা একটা হচ্ছে রিজিডিটি দেখতে পারবো, এই যে ক্যালকুলেশন অফ ক্রিটিক্যাল লোড, এটা বের করার জন্য আমাদের ইআই নামে একটা টার্ম বের করা লাগে। ঠিক আছে, ই হচ্ছে কি ইলাস্ট্রিসিটি মডুলাস, আর আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এই দুইটা বের করার জন্য স্লেন্ডার কংক্রিট কলামের জন্য এটার কোনো এক্সাক্ট ফর্মুলা নাই। এক্সাক্ট ফর্মুলা বলতে কি, এটার যে অ্যাকুরেট ভ্যালু আমরা 100% নিশ্চিত হয়ে বলতে পারি যে ইয়েস এটাই ভ্যালু, এরকম কোনো ফর্মুলা নাই। বাট এসিআই কোড থেকে কিছু দুইটা ইম্পেরিক্যাল ফর্মুলা পাওয়া যায়। এম্পেরিক্যাল ফর্মুলা বলতে কি, এগুলো বিভিন্ন টেস্ট টেস্ট করে হচ্ছে কাছাকাছি একটা মোটামুটি রিলায়েবল একটা ভ্যালু দেয়, সেরকম ইকুয়েশন। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ মোর অ্যাকুরেট, মানে এই ইকুয়েশনটা হচ্ছে মোর অ্যাকুরেট, বাট এটা হচ্ছে একটু ডিফিকাল্ট। সো আমাদের এখন পড়ার জন্য এটা দরকার নাই, আমরা সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করব। এখন এখানের ইসি যেটা, সেটা হচ্ছে
কংক্রিটের রিজিডিটি মডুলাস। আইজি কি? আইজি হচ্ছে এই যে সেকশনটার গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া। আর বিটা ডিএনএস হচ্ছে এটা কংক্রিটে ক্রিপের জন্য একটা টার্ম আমাদের এখানে যোগ করতে হয়, বিটা ডিএনএস। আচ্ছা, ক্রিপ কি ছিল জিনিসটা? ক্রিপ হচ্ছে যে যখন আমরা কোনো কংক্রিটে লং টার্ম ধরে হচ্ছে লোড দেই, তখন এটার মধ্যে যে দীর্ঘদিন ধরে যে একটা ফ্যাটিক বা গ্র্যাজুয়াল একটা স্ট্রেন বাড়তে থাকে এটার মধ্যে, তো সেই যে ইফেক্টটা, সেই ইফেক্টটাকে আমরা কি ক্রিপ বলতাম। তো সেই ক্রিপের জন্য আমরা হচ্ছে আম, এইটাকে হচ্ছে একটু রিডিউস করি, ইআই এর যে রিজিডিটি ভ্যালুটা সেটাকে আমরা একটু কমিয়ে দিই। সেটা হচ্ছে 1 + β-DNS। তো β-DNS এগুলো কিভাবে বের করে আমরা সবই দেখবো। তারপর এখানে হচ্ছে ওই যে কঠিন ফর্মুলা যে বললাম এটা দরকার নাই। এই যে β-DNS এটা লাগবে। β-DNS হচ্ছে ডেড লোডের ফ্যাক্টর, 1.2 ডেড লোড ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ফ্যাক্টর লোড, পিইউ। এখান থেকে হচ্ছে β-DNS টা বের করব। আইএসসি এর একটা চার্ট দেওয়া আছে, এটাও লাগবে না যেহেতু আমরা ওই ফর্মুলাটা ইউজ করতেছি না। সোয়ে ফ্রেম নন সোয়ে ফ্রেম নিয়ে আমি মোটামুটি বলে ফেলছি, তাও এখানে আর একটু ডিটেলস দেওয়া আছে, একটু পড়ে নিবেন। এখানে হচ্ছে এটাকে বলা হয় স্টেবিলিটি ইন্ডেক্স, এটাও লাগবে না, কিউ। আচ্ছা, তো এখন আমরা দেখবো সামারি অফ মোমেন্ট ম্যাগনিফায়ার মেথড। আমি জানি এতক্ষণ ধরে অনেক কিছু অগোছালো ভাবে বলে গেছি, আমি জাস্ট প্রত্যেকটা জিনিসের একটু হালকা জাস্ট পরিচয় দিয়ে আসলাম। এখন আমরা পুরোপুরি বুঝবো না সেটা আমি খুব ভালো করেই জানি। আমি একবার মোমেন্ট ম্যাগনিফায়ার মেথডটা সামারি করব, দেন আমরা যখন একটা ম্যাথ করবো ইনশাল্লাহ আমাদের 100% না হলেও 90% ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে আমরা মোমেন্ট ম্যাগনিফায়ার মেথডে কি করতাম, দুইটা যে অসমান মোমেন্ট ছিল, উপরে একটা মোমেন্ট বড় নিচে একটা মোমেন্ট ছিল ছোট, সেগুলোকে আমরা কি ইকুয়াল একটা মোমেন্টে রিপ্লেস করে দিতাম। সো আমরা ফার্স্টে নিব এটা হচ্ছে লেন্থ অফ কলাম, দেন ইফেক্টিভ লেন্থটা নিব, অর্থাৎ ওই যে ফ্যাক্টর বললাম যে কে দিয়ে মাল্টিপ্লাই করে এটার কতটুকু ইফেক্টিভ, পুরো লেন্থটা তো কাজে লাগতেছে না। দেন রেডিয়াস অফ জাইরেশন, দেন আমরা স্লেন্ডারনেস কনসিডার করব, যেটাকে একটা স্লেন্ডার কলাম কিনা সেটা চেক দিব। তারপরে স্লেন্ডার কলামের জন্য একটা মিনিমাম এন্ড মোমেন্ট দরকার, আমাদের যে গিভেন মোমেন্ট, সেই গিভেন মোমেন্টটা কি মিনিমাম মোমেন্টের থেকে বেশি হচ্ছে কিনা। বেশি যদি না হয়, যদি কম হয়, তাহলে আমরা মিনিমাম মোমেন্টটা দিয়ে ডিজাইন করব। দেন হচ্ছে মোমেন্ট ম্যাগনিফায়ার ইকুয়েশন, এই যে যার জন্য এত কিছু বের করা, এই যে ডেল্টা এনএস, আমরা উপরের মোমেন্টটাকে হচ্ছে মাল্টিপ্লাই করব। দেন এখানে হচ্ছে সবগুলো ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা গুলো ইউজ করে আমরা এই কাজগুলো করব। এখানে পিইউর জন্য একটা হচ্ছে এই ফর্মুলার জন্য ডেল্টা এনএস যেটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এখানে একটা লিমিটেশন আছে। আমার যদি পিইউটা 0.75 অফ ক্রিটিক্যাল লোড থেকে বেশি হয়ে যায়, তাহলে কি ডেল এনএসটা নেগেটিভ হয়ে যাবে না, এই যে এরকম জিনিসটা। এখন এটা যদি বড় হয়, তাহলে কি এই জিনিসটা, এই পুরো জিনিসটা 1-এর থেকে বড়, দ্যাট মিনস এই জিনিসটা হচ্ছে নেগেটিভ। সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা ইউজ করতে পারবো না, আমাদের কলামটা আনস্টেবল হয়ে যাবে, দেন আমরা ডিজাইন চেঞ্জ করা লাগবে, ক্রস সেকশন নতুন করে নেওয়া লাগবে। আর এরপরে ডেল এনএস এর ভ্যালুটা হচ্ছে 2 কেও ক্রস করা যাবে না। 2 পর্যন্ত হতে পারবে, আর এটা অবশ্যই 1 থেকে বড় হতে হবে। কেন 1 থেকে বড় হতে হবে? কারণ আমরা তো মোমেন্টকে ম্যাগনিফাই করতেছি, মাল্টিপ্লাই করতেছি। তো মোমেন্ট যদি নাই বাড়লো, তাহলে আমার এত কষ্ট করে এই ডেল এনএস টা বের করে লাভ কি? সো যদি এটা 1 থেকে কোনো কারণে ছোট আসে, আমরা 1 নিব। আচ্ছা, তো আমাদের মোটামুটি প্রসেসটার সামারি দেখা শেষ। সো আমি জানি এতক্ষণ আপনারা 20% হয়তো বা বুঝেন নাই, তো একটা ম্যাথ দেখবো, ইনশাল্লাহ সব ক্লিয়ার হবে। তো আমরা ম্যাথ শুরু করি।